এই পাঠে আমরা কি শিখলাম দেখো, পদ প্রধানত দু প্রকার, নামপদ ও ক্রিয়াপদ আমরা প্রথমেই জেনেছি। নামপদ আবার চার প্রকার, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম ও অব্যয়। যে পদের দ্বারা কোনো নাম বোঝায় তাকে বলে বিশেষ্য পদ, যেমন রহিম, রাবেয়া, অহন, অশ্মি, বই, খাতা, কলম, কলিকাতা, দিল্লি ইত্যাদি। যে পদ কোনো বিশেষ্য, সর্বনাম ইত্যাদি দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায় তাকে বলে বিশেষণ পদ, যেমন দুষ্টু ছেলে, শান্ত মেয়ে। নমস্কার, লার্ন উইথ অরিন্দম ইউটিউব চ্যানেলের আরও একটি বাংলা ব্যাকরণ ক্লাসে সকলকে স্বাগত। আজকে আমরা বাংলা ব্যাকরণের পদের শ্রেণীবিভাগের ক্রিয়াপদের পর থেকে বাকি যে তিনটি রয়েছে সেগুলি আমরা পড়ব। এর আগের ভিডিওতে আমরা বিশেষ্য, বিশেষণ এবং সর্বনাম পদ এই তিনটি সম্পর্কে আলোচনা করেছিলাম। বিশেষ্য পদ, সর্বনাম পদ এবং বিশেষণ পদ তিনটি সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা আরও দুটি পদ, ক্রিয়াপদ এবং অব্যয় পদ সম্পর্কে আলোচনা করব এবং জানব। তোমরা যারা আগের ভিডিওটি দেখোনি তারা বাংলা ব্যাকরণ প্লেলিস্টে পুরনো ভিডিওটি দেখে নেবে, তাহলে পদের শ্রেণীবিভাগের পুরো ক্লাসটাই তোমাদের সম্পূর্ণ হয়ে যাবে। ক্রিয়াপদের সংখ্যা কি বলছে দেখো, বাক্যে যে পদ দ্বারা করা, খাওয়া, যাওয়া ইত্যাদি কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকে ক্রিয়াপদ বলে। যেমন আমরা স্কুলে যাই, অর্থাৎ যে পদটার দ্বারা কোনো কিছুকে করা বোঝাবে, খাওয়া বোঝাবে, যাওয়া বোঝাবে ইত্যাদি কোনো কাজ করা বা হওয়া বোঝায়, কোনো কাজ করা বা কিছুকে হওয়া বোঝাচ্ছে, তখন তাকে ক্রিয়াপদ বলে। যেমন আমরা স্কুলে যাই, আমরা কোথায় যাই না তো স্কুলে যাই। আরও কিছু উদাহরণ, রৌদ্র ওঠে, কি ওঠে না তো রৌদ্র ওঠে, ওটা ওঠা বোঝাচ্ছে। বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ছে। পাতা নড়ে, পাতাটা নড়ছে। মা রান্না করেন, মা রান্না করছে। বাবা অফিসে যান, যাওয়া বোঝাচ্ছে। কুকুর ঘেউ ঘেউ করে, কুকুর চিল্লাচ্ছে, চেঁচাচ্ছে, ঘেউ ঘেউ করে। শিকারি বেড়াল ইঁদুর ধরে, ইঁদুর ধরা বোঝাচ্ছে। জোরে জোরে বাতাস বইছে, বাতাস বয়ে যাওয়া বোঝাচ্ছে। ঠিক ঠিক এভাবেই ঝমঝম করে বৃষ্টি পড়ছে, এখানে কি বোঝাচ্ছে না তো বৃষ্টি পড়া বোঝাচ্ছে। বাক্যে ক্রিয়াপদ খুব গুরুত্বপূর্ণ, কেননা প্রত্যেক বাক্যে কোনো না কোনো কাজ করার কথা বলা হয়। এই পদ ছাড়া সাধারণত কোনো বাক্য গঠিত হতে পারে না। অর্থাৎ ক্রিয়াপদ ছাড়া কিন্তু কোনো বাক্য সচরাচর গঠন হতে পারে না। গঠন হলেও কিন্তু সেটার সঠিক অর্থ প্রকাশ করে না। তাহলে বাক্য গঠন হতে গেলে কি করতে হবে না তো, যে একটা ক্রিয়াপদ থাকতে হবে। ক্রিয়াপদ থাকলে তবেই সে বাক্যটি অর্থ বোঝাবে। এই গেল ক্রিয়াপদের সংজ্ঞা। এবার যদি আমরা দেখি নিচের বাক্যগুলি, দেখো ছেলেমেয়েরা বিদ্যালয়ে পড়ছে, দেখো পড়ছে, কি করছে না তো পড়ছে, এটা ক্রিয়াপদ। অমিতাভবাবু বর্ধমান শহরে থাকেন, কোথায় থাকেন না তো বর্ধমান শহরে থাকেন, থাকা বোঝাচ্ছে। শিবাজি বন্দ্যোপাধ্যায় হন অসাধারণ প্রতিভাবান, কীরকম না তো অসাধারণ প্রতিভাবান, এটাও তার একটা গুণকে, বিশেষ গুণকে বোঝাচ্ছে। উপরে তিনটি বাক্যে ভালোভাবে মন দিয়ে পড়লে দেখা যাবে যে ছেলে মেয়েদের পড়া নামক একটি কাজ করার সঙ্গে কথা বলা হয়েছে, পড়ছে পদটি দ্বারা। দ্বিতীয় বাক্যটিতে থাকেন পদটি দ্বারা বাস করার কথা বলা হয়েছে। তৃতীয় বাক্যটিতে হন পদটির দ্বারা বোঝাচ্ছে। এই পড়ছে, থাকেন এবং হন তিনটি পদ হলো ক্রিয়াপদ। এই যে এখানে হন, বন্দ্যোপাধ্যায় হন মানে হওয়া বোঝাচ্ছে, তাই এই তিনটি পদ হলো কি না তো ক্রিয়াপদ। তিনটি পদ কি, এই তিনটি পদই হলো ক্রিয়াপদ। আমরা আগে বলেছি ক্রিয়াপদ ছাড়া কোনো বাক্য গঠিত হতে পারে না, তাহলে ক্রিয়াপদ ছাড়া কিন্তু আমাদের কোনো বাক্য গঠিত হতে পারে না। তাহলে তৃতীয় বাক্যটির মধ্যে ক্রিয়াপদ কোথায়? এই বাক্যে হন ক্রিয়াপদটি লুকিয়ে আছে। এই যে শিবাজি বন্দ্যোপাধ্যায় হন অসাধারণ, এই ব্র্যাকেটের মধ্যে আছে হন অসাধারণ প্রতিভাবান লুকিয়ে আছে। ব্যাকরণের ভাষায় বললে বোঝায় উহ্য থাকে। তাহলে বোঝা গেল ক্রিয়াপদ কি। ক্রিয়াপদ আমরা সংজ্ঞা জানলাম এবং উদাহরণ জানলাম। এই হচ্ছে ক্রিয়াপদ। এবার কি বলছে দেখো, এই যে আগে আমরা পড়লাম যে ব্যাকরণে উহ্য থাকে, এভাবে হওয়া বা আছে ক্রিয়া কখনো কখনো উহ্য থাকতে পারে। যেমন তুমি কে, তুমি কে হও। আমি অহন, আমি হই অহন। আমার দুটি নাম, আমার দুটি নাম আছে, এখানে আছে কথাটি উহ্য। হও কথাটি, হই কথাটি উহ্য, হও কথাটি উহ্য। আমার ডাক নাম পোপো, আমার ডাক নাম হলো পোপো, এখানে হলো হওয়া কথাটা উহ্য ছিল। আমার ভালো নাম অহন, আমার ভালো নাম হলো অহন। এই যে এগুলি, এই যে কালো কালারে মোটা মোটা করে, এগুলি কিন্তু উহ্য ক্রিয়াপদ, আছে, হই, হয়, এগুলি
উপরের বাক্যগুলিতে হয়, হই, হলো আর আছে এগুলি ক্রিয়াপদ। বাঁ দিকের বাক্যগুলিতে এই ক্রিয়াপদগুলি উহ্য আছে, অর্থাৎ অর্থের দিক থেকে থাকলেও লেখার বা বলার নেই। বাংলায় না থাকলেও ইংরেজিতে অবশ্য এই ক্রিয়াপদ মানে ভার্বগুলি থাকে। যেমন বাংলায় আমি অহন, ইংরেজিতে আই অ্যাম অহন। কিন্তু কোনো কাজ করা বোঝাতে যে ক্রিয়াপদটি হয় সেগুলি বাংলায় আর ইংরেজিতে দুটি ভাষাতেই বলায় বা লেখায় বজায় থাকে। যেমন বাংলায় আমি ফুটবল খেলি, ইংরেজিতে আই প্লে ফুটবল। অর্থাৎ এখানে কিন্তু ক্রিয়াপদটি, এই যে এটা খেলি ক্রিয়াপদ, আর ভার্ব ইংরেজিতে প্লে, দুটোই কিন্তু থাকে। অর্থাৎ ইংরেজিতে কিন্তু কোনো সময় উহ্য থাকে না, বাংলার ক্ষেত্রে কিন্তু সবসময় কোনো ক্ষেত্রে উহ্য থাকতে পারে। হ্যাঁ, এখানে আরও একটা জিনিস, কিন্তু কোনো কাজ করা বোঝাতে, যখন আমি কোনো কাজ করা বোঝাবো সেখানে কিন্তু যে ক্রিয়াপদে সেগুলি বাংলায় আর ইংরেজিতে দুটো ভাষাতেই বলায় বা লেখায় বজায় থাকে। অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু উহ্য থাকে না। যখন কোনো কাজ করব, সে কাজ করার ক্ষেত্রে কিন্তু উহ্য থাকে না। এই গেল ক্রিয়াপদের সংজ্ঞা। এবার ক্রিয়াপদের দুটো প্রকারভেদ দেখো। ক্রিয়াপদকে দুই ভাগে ভাগ করা হয়, কি না তো ক্রিয়াপদের প্রকারভেদ ক্রিয়া তথা সমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া। অর্থাৎ সমাপিকা এবং অসমাপিকা ক্রিয়াপদকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে সমাপিকা ক্রিয়া, একটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়া ও অসমাপিকা কি? যে ক্রিয়াপদের দ্বারা বাক্যের বা কোনো কাজের সমাপ্তি বোঝায় তাকে বলে সমাপিকা ক্রিয়া। অর্থাৎ কোনো একটা কাজকে সমর্পণ করছি, সমাপ্ত করছি, শেষ করছি। যে ক্রিয়াপদের দ্বারা বাক্যের বা কোনো কাজের সমাপ্তি বোঝায়, অর্থাৎ শেষ, কোনো কাজ একটা শেষ হয়ে যাচ্ছে, তাকে বলে সমাপিকা ক্রিয়া। উদাহরণ যেমন আমি ভাত খেয়ে স্কুলে যাব। এই বাক্যে যাব ক্রিয়াপদটি দ্বারা বাক্যের সমাপ্তি হয়েছে, তাই এটি সমাপিকা ক্রিয়াপদ। অর্থাৎ আমি ভাত খেয়ে স্কুলে যাব, এই যে যাব, এই যাব ক্রিয়াপদটি দ্বারা বাক্যের সমাপ্তি হয়েছে, তাই এটি সমাপিকা ক্রিয়াপদ। কিন্তু যদি বলা হয় আমি ভাত খেয়ে, তাহলে খেয়ে একটি ক্রিয়াপদ বটে, কিন্তু এর দ্বারা বাক্যের সমাপ্তি হয়নি। কেন হয়নি? না তো অর্থ, পুরোপুরি অর্থ বোঝাচ্ছে না। আমি ভাত খেয়ে, তারপরে কিন্তু আর কোনো অর্থ বোঝাচ্ছে না, দ্বারা সমাপ্তি হয়নি, তাই খেয়ে হলো অসমাপিকা ক্রিয়া। অর্থাৎ যে ক্রিয়াপদের দ্বারা বাক্য বা কোনো কাজ অসমাপ্ত বোঝায় তাকে অসমাপিকা ক্রিয়া বলে। অর্থাৎ যে ক্রিয়াপদের দ্বারা বাক্য বা কোনো কাজ অসমাপ্ত বোঝায় তাকে অসমাপিকা ক্রিয়া বলে। তাহলে এখানে বোঝা গেল যে সমাপিকা কি এবং অসমাপিকা কি। সমাপিকা ক্রিয়া কি বুঝলাম, যে কোনো কাজটা যখন আমার সমাপ্ত হয়ে যাবে, শেষ হয়ে যাবে, যখন কোনো একটা কাজ করা যাবে সেটা যখন শেষ হয়ে যাবে সেটা হবে সমাপিকা ক্রিয়া। আর যখন কোনো কাজ আমার শেষ হবে না, অর্থাৎ অসমাপ্ত থেকে যাবে, সেটা হয়ে যাবে আমার অসমাপিকা ক্রিয়া। যেমন এই যে বাক্যের আমি ভাত খেয়ে, এই যে খেয়ে এই অংশটাই শেষ হচ্ছে, কিন্তু এটা অসমাপিকা ক্রিয়া, কারণ কি শেষ হয়নি এবং এটা আমার অর্থ বোঝাচ্ছে না। আমি ভাত খেয়ে, দেখো এটা মনে কি কিন্তু একটা প্রশ্ন হচ্ছে যে আমি ভাত খেয়ে কী করলাম বা আমি ভাত খেয়ে কী করবো, এরকম একটা প্রশ্ন থেকে যাচ্ছে। কিন্তু এই ক্ষেত্রে কি আমি ভাত খেয়ে স্কুলে যাব, এটা কিন্তু পুরোপুরি অর্থ প্রকাশ পেয়েছে। এই গেল সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়ার ভাগ। দেখো এখানে আরও কিছু উদাহরণ। পাখিরা আকাশে উঠছে, পাখিরা কি করছে না তো আকাশে উঠছে। ঠিক আছে, আমরা বাড়ি এলাম, হেসে খেলে জীবন কাটাও। রাজু খেলতে গিয়ে পা ভাঙলো, আমি বাড়ি ফিরে খেলতে যাব, সূর্য অস্ত গেল। উপরের বাক্যগুলিতে উঠছে, এলাম, কাটাও, ভাঙলো ও গেল শব্দগুলি সমাপিকা ক্রিয়া এবং গিয়ে, ফিরে ও হেসে খেলে শব্দগুলি অসমাপিকা ক্রিয়ার উদাহরণ। তাহলে এই যে হেসে খেলে জীবন কাটাও, ঠিক আছে, এটা হচ্ছে অসমাপিকা ক্রিয়ার উদাহরণ। এই যে গিয়ে, রাজু খেলতে গিয়ে, মানে এখানে যদি আমি শব্দটা শেষ করতাম, আমি যদি বাক্যটা এখানেই শেষ করতাম, এই যে পা ভাঙলোটা যদি না থাকতো, তাহলে রাজু খেলতে গিয়ে, তারপর দেখো একটা প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে যে রাজু খেলতে গিয়ে কি করলো। এই গিয়েটা কিন্তু হয়ে যাচ্ছে আমার অসমাপিকা ক্রিয়া। ঠিক, আমি বাড়ি ফিরে, ফিরের পর যদি আমি খেলতে যাবোটা না থাকে, তাহলে এটা হয়ে যাচ্ছে কিন্তু ফিরেটা হয়ে যাচ্ছে অসমাপিকা ক্রিয়া। কিন্তু আমি বাড়ি ফিরে খেলতে যাব, পুরোপুরি বাক্যটা কি হচ্ছে না তো সমাপ্ত হচ্ছে, যে খেলতে যাব, এটা হয়ে যাচ্ছে গিয়ে সমাপিকা ক্রিয়া। তাহলে যখন আমার কোনো বাক্য সমাপ্ত হচ্ছে, অর্থ বোঝাচ্ছে, শেষ হচ্ছে, সেটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। এবং যেটা আমার কি হচ্ছে না তো শেষ হচ্ছে না, কোনো কিছু অর্থ বোঝাচ্ছে না, মাঝখানেই থেমে যাচ্ছে, তখন সেটা আমার হয়ে যাচ্ছে অসমাপিকা ক্রিয়ার উদাহরণ। এবার
এই ক্রিয়াপদের আরও একরকম প্রকারভেদ হয়, সেটা হয় সকর্মক ক্রিয়া, অকর্মক ক্রিয়া। সকর্মক কথার অর্থ হচ্ছে যেটা কাজ করছে বা কর্ম করছে সেটা হচ্ছে সকর্মক, আর অকর্মক কথার অর্থ হচ্ছে যেটা কাজ করছে না বা কোনো কিছু করছে না সেটা হচ্ছে অকর্মক। তাহলে সকর্মক ও অকর্মক ক্রিয়া কি? ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে বলে কর্ম। কি বলছে না তো? ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে বলে কর্ম। কোনো ক্রিয়াপদের যদি কোনো কর্ম থাকে তাহলে তাকে বলে সকর্মক ক্রিয়া। তাহলে আবার কি বলছে দেখো, ক্রিয়াকে, যখন আমরা কোনো ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করব যে উত্তর পাওয়া যায় তাকে বলে কর্ম। কোনো ক্রিয়াপদের যদি কোনো কর্ম থাকে তাহলে তাকে বলে সকর্মক ক্রিয়া। আর যদি কোনো ক্রিয়াপদের কোনো কর্ম না থাকে তাহলে তাকে বলে অকর্মক ক্রিয়া। যেমন দেখো উদাহরণ, রোহন চাউমিন খাচ্ছে, সুমনা চিঠি লিখছে। এই দুটি বাক্যে যদি প্রশ্ন করা হয় রোহন কি খাচ্ছে, দেখো কি দিয়ে প্রশ্ন করছি, কি দিয়ে প্রশ্ন করে আমি পেয়ে গেলাম কি না তো চাউমিন খাচ্ছে। সুমনা কি লিখছে, সুমনা চিঠি লিখছে, চিঠি। তাহলে এটাতে আমি কি পেলাম, দুটো চিঠি চাউমিন, দুটো উত্তর পেলাম। তাহলে এটা হয়ে গেল আমার সকর্মক ক্রিয়া। তাহলে বাক্য দুটিতে খাওয়া এবং লেখা ক্রিয়াপদের কর্ম হলো চাউমিন এবং চিঠি। খাচ্ছে এবং লিখছে ক্রিয়াপদগুলি হচ্ছে সকর্মক ক্রিয়া। কিন্তু যদি বলা হয় শিশুটি হাসছে, দেখো এখানে কিন্তু কোনো কাজ করা বোঝাচ্ছে না। হাসছে, হাসাটা কিন্তু কোনো কাজের মধ্যে পড়ছে না। কাঁদছে, কাঁদাটা কিন্তু কর্মের মধ্যে পড়ছে না। তাহলে হাসছে কাঁদছে ক্রিয়াপদের কোনো কর্ম নেই, এই রকম ক্রিয়াপদকে বলা হয় অকর্মক ক্রিয়া। এরকম ক্রিয়াপদকে কি বলা হয়? অকর্মক ক্রিয়া। এবার আমরা চলে যাব অব্যয় পদে। অব্যয় পদ কি বলছে দেখো, ব্যয় কথার অর্থ হলো খরচ, তবে ব্যাকরণে এর অর্থ পরিবর্তন। এই পদগুলির কোনো ব্যয় বা পরিবর্তন হয় না, সেজন্য এগুলিকে বলা হয় অব্যয় পদ। তাহলে এই পদগুলির কোনো রকম ব্যয় বা পরিবর্তন হয় না, সেই জন্য এগুলিকে বলে অব্যয় পদ। আর কিন্তু, অথবা, সাবাস পদগুলি বাক্যে যেভাবেই ব্যবহার করা হোক না কেন এগুলি চেহারার কোনো পরিবর্তন হয় না। অব্যয় পদের সংজ্ঞাতে যাব আমরা। যে পদ নিজে সর্বদা অপরিবর্তিত থেকে বাক্যে ব্যবহৃত হয় তাকে বলে অব্যয় পদ। যে পদ নিজে সর্বদা অপরিবর্তিত থাকবে, অর্থাৎ নিজে কোনো সময় কিন্তু পরিবর্তন হবে না, নিজে যেটা অর্থ বহন করে সেই অর্থই বহন করবে। যেমন উদাহরণস্বরূপ আর, এবং, কিন্তু, অথবা, নচেত, ছি, সাবাস ইত্যাদি। অর্থাৎ এটা আমরা বলতে পারি যে লিঙ্ক, যখন কোনো বাক্যের মধ্যে লিঙ্ক মানে যেটা যোগ স্থাপন করবে বা কোনো অর্থ প্রকাশের জন্য কোনো কিছু অর্থের আগে আমি বললাম ছি, কোনো অর্থ যোগের ক্ষেত্রে এবং বললাম, কোনো অর্থ যোগের ক্ষেত্রে কিন্তু বললাম, সেটাই বলছে অব্যয় পদ, সেটাই হচ্ছে গিয়ে অব্যয় পদ। তাহলে যে পদ নিজে সর্বদা অপরিবর্তিত থেকে বাক্যে ব্যবহৃত হয় তাকে বলে অব্যয় পদ। আরও কিছু উদাহরণ দেখো, কি আরাম, যখন কোনো কিছুতে আমরা আরাম পাই, ধরো আমরা এসির ঘরে, গরমের সময় এসির ঘরে গিয়ে আরাম পাই, তখন আমরা বলে উঠি কি আরাম, ইস বৃষ্টিতে সব ভিজে গেল। ছেলেটি বুদ্ধিমান কিন্তু অলস। এই যে কিন্তু, এই যে ইস, এই যে এগুলি হচ্ছে অব্যয়ের উদাহরণ, অব্যয় পদের উদাহরণ। ছি, ও কথা বলতে নেই। কোনো একটা কেউ একটা খারাপ কথা বললো, ছি, ও কথা বলতে নেই। বাহ কি সুন্দর ফুল, আমরা বাগানে একটি ফুল দেখতে পেলাম, বাহ কি সুন্দর ফুল। মায়ের মতো আপন কেউ নেই, মতো, এই যে এটাই হচ্ছে অব্যয় পদ। আজ কি শীত, তুমি মানা করলে তাই আমি গেলাম না। এই যে তাই, এটাই হচ্ছে অব্যয় পদ। তাহলে এখানে অব্যয় পদ কি হলো, তাই, মতো, বা, ছি, কিন্তু, ইস, এগুলি হচ্ছে গিয়ে অব্যয় পদ। তাহলে আমরা অব্যয় পদ পর্যন্ত বুঝতে পারলাম। এই হয়ে গেল আমাদের মোট 5টি পদের শ্রেণীবিভাগ। দুটি ভিডিওতে দুটি ক্লাসে আমরা আলোচনা করলাম। এবার আমরা আগের ক্লাস এবং আজকের ক্লাসে কি কি শিখলাম, এই পাঠে আমরা কি কি শিখলাম সেই নিয়ে আলোচনা করব। এই পাঠে আমরা কি শিখলাম দেখো, পদ প্রধানত 2 প্রকার, নামপদ ও ক্রিয়াপদ, আমরা প্রথমেই জেনেছি। নামপদ আবার 4 প্রকার, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম ও অব্যয়।
যে পদের দ্বারা কোনো নাম বোঝায় তাকে বলে বিশেষ্য পদ, যেমন রহিম, রাবেয়া, অহন, অসমি, বই, খাতা, কলম, কলিকাতা, দিল্লি ইত্যাদি। যে পদ কোনো বিশেষ্য, সর্বনাম ইত্যাদি দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায় তাকে বলে বিশেষণ পদ, যেমন দুষ্টু ছেলে, শান্ত মেয়ে। ঠিক। যে পদ কোনো বিশেষ্য পদের পরিবর্তে বসে তাকে বলে সর্বনাম পদ, যেমন আমি, আমরা, তুমি, তোমরা, সে, তারা ইত্যাদি। যে পদের দ্বারা কোনো কিছু করা, হওয়া বা থাকা বোঝায় তাকে বলে ক্রিয়াপদ, যেটা আমরা এখনই পড়লাম, যেমন খায়, যায়, পড়ে, লেখে, খেলা করে ইত্যাদি। যে পদ নিজে সর্বদা অপরিবর্তিত থেকে বাক্যে ব্যবহৃত হয় তাকে বলে অব্যয় পদ, যেটা আমরা এখনই জানলাম। যে পদ নিজে সর্বদা অপরিবর্তিত থেকে বাক্যে ব্যবহৃত হয় তাকে বলে অব্যয় পদ, যেমন আর, এবং, কিন্তু, অথবা, নচেত, ছি, সাবাস ইত্যাদি। তাহলে এখানে সহজেই আমরা দুটি ক্লাসে ভিডিওতে যা যা পড়লাম সেটা ভিডিও আকারে সেটা তোমরা দেখে নাও, সংজ্ঞাগুলো এবং তাদের শ্রেণীবিভাগ, উদাহরণ সেগুলি তোমরা দেখে নাও। এই ক্লাস, আজকের ক্লাস এই পর্যন্তই। এরপরে আমরা ব্যাকরণের অন্য একটি ক্লাস নিয়ে আসব। তোমরা যারা ভিডিওটি দেখলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, সকলকে দেখার সুযোগ করে দেবে। সকলকে ধন্যবাদ।